ইলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিঙ্কের সহপ্রতিষ্ঠাতা, ওপেন এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহপ্রতিষ্ঠাতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক। 2018 সালে ইলন মাস্ক ফেলো অব দি রয়্যাল সোসাইটি নির্বাচিত হন। একই বছর ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তালিকায় 25তম স্থানে তার নাম ঘোষণা করে। 2019 সালে ফোর্বসের আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী নেতৃত্ব তালিকায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। 2021 সালের 8 জুন পর্যন্ত ইলন মাস্ক বিশ্বের দ্বিতীয় বিলিয়নিয়ার এবং তার মোট সম্পত্তির পরিমাণ 151 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের মা একজন কানাডিয়ান ও বাবা একজন দক্ষিণ আফ্রিকান। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন। 1988 সালে তিনি 17 বছর বয়সে কুইন্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উদ্দেশ্যে কানাডা গমনের পূর্বে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য লেখাপড়া করেছিলেন। 2 বছর কুইন্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জীবনের প্রথমার্ধ, শৈশব এবং পরিবার। ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে 1971 সালের 28 জুন জন্মগ্রহণ করেছিলেন। তার মা মেই মাস্ক একজন মডেল এবং ডায়েটিশিয়ান। তিনি কানাডার সাসকাচুয়ানে জন্মগ্রহণ করেন তবে দক্ষিণ আফ্রিকাতে বড় হয়েছেন। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক, পরামর্শক এবং সম্পত্তি বিকাশকারী। তার একটি ছোট ভাই, কিম্বল, জন্ম 1972 এবং একটি ছোট বোন, টস্কা, জন্ম 1974 আছে। তার নানা জোশুয়া হাল্ডম্যান একজন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার দাদি ব্রিটিশ এবং পেনসিলভেনিয়া ডাচ বংশোদ্ভূত। 1980 সালে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পরে মাস্ক বেশিরভাগ সময় তার পিতার সাথে প্রিটোরিয়া শহরে বাস করছিলেন। বিবাহ বিচ্ছেদের 2 বছর পরে তিনি বাবার সাথে থাকার সিদ্ধান্ত নেন এবং পরে এই সিদ্ধান্তের জন্য আফসোস করেছিলেন। এ সময় মাস্ক আর তার বাবার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। বাবা সম্পর্কে তার মূল্যায়ন এমন, তিনি একজন বাজে মানুষ। আপনি ভাবতে পারেন এমন প্রায় প্রতিটি খারাপ কাজ তিনি করেছেন। শৈশবকাল হতে ইলন মাস্ক বই পড়তে ভালোবাসতেন। 10 বছর বয়সে কমোডোর VIC-20 কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটারের উপর তার আগ্রহ জন্মে। তিনি একটি ব্যবহার নির্দেশিকা ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিং শেখেন। 12 বছর বয়সে তিনি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ভিডিও গেম তৈরি করেন যার নাম ছিল ব্লাস্টার। এই গেমটি $500 তিনি পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনের কাছে বিক্রি করে দেন। ছোট থাকতে ইলন মাস্ক আইজাক আসিমভের ফাউন্ডেশন সিরিজের বই পড়তেন, যেখান থেকে তিনি শেখেন সভ্যতার বিকাশে অন্ধকার যুগের সম্ভাবনা ও স্থায়িত্বকাল কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। মাস্কও শৈশবকালে প্রচণ্ড উৎপীড়নের শিকার হয়েছিলেন। একবার একদল ছেলে তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। তখন তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। প্রিটোরিয়া বয়েজ হাই স্কুল থেকে পড়া শেষ করার আগে তিনি ওয়াটারক্লুফ হাউস প্রিপারেটরি স্কুল এবং ব্রাইস্টন হাই স্কুলে পড়েছিলেন। শিক্ষা। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সহজতর হবে জেনে মাস্ক কানাডিয়ান বংশোদ্ভূত মায়ের মাধ্যমে কানাডার পাসপোর্টের জন্য আবেদন করেন। ভিসা প্রাপ্তির কাগজপত্রের জন্য অপেক্ষারত অবস্থায় তিনি 6 মাস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন, যার ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এড়াতে পেরেছিলেন। 1989 সালের জুন মাসে কানাডায় আসার পর মন্ট্রিয়লে তার দাদার ভাইকে খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। এ সময় তিনি তরুণদের জন্য নির্মিত একটি হোস্টেলে বসবাস করতেন। এরপর তিনি সাসকাচুয়ানের পশ্চিমে তার এক খালাতো ভাইয়ের সাথে চলে যান। তিনি 1 বছর সেখানে ছিলেন এবং একটি খামারে ও কাঠের কারখানায় কাজ করেছিলেন। 1990 সালে মাস্ক কানাডার অন্টারিও রাজ্যের কিংস্টন শহরের কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2 বছর পর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। 1997 সালে এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ও ইউপেন স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্স হতে পদার্থবিজ্ঞানের উপর স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবন। জিপ 2।
1995 সালে ইলন মাস্ক তার ভাই কিম্বল এবং গ্রেগ কোরি এঞ্জেল ইনভেস্টর্স এর তহবিল দিয়ে ওয়েব সফটওয়্যার সংস্থা জিপ-2 প্রতিষ্ঠা করেছিলেন। তারা পালো অল্টোর একটি ছোট ভাড়া অফিসে উদ্যোগটি নিয়েছিল। সংস্থাটি মানচিত্র, দিকনির্দেশ এবং হলুদ পৃষ্ঠাগুলি সহ সংবাদপত্র প্রকাশনা শিল্পের জন্য একটি ইন্টারনেট সিটি গাইড তৈরি এবং বাজারজাত করেছে। মাস্ক বলে যে সংস্থাটি সফল হওয়ার আগে সে কোনো অ্যাপার্টমেন্ট খরচ বহন করতে পারত না এবং তার পরিবর্তে অফিসের খাটে ঘুমিয়ে পড়ত এবং ওয়াইএমসিএতে স্নান করত। তারা কেবল একটি কম্পিউটার বহন করতে পারত এবং মাস্কের মতে ওয়েবসাইটটি দিনের বেলা ছিল এবং আমি সপ্তাহে 7 দিন রাতে সমস্ত সময় কোডিং করতাম। মাস্ক ভাইরা নিউ ইয়র্ক টাইমস এবং শিকাগো ট্রিবিউনের সাথে চুক্তি অর্জন করেছিল এবং পরিচালনা পর্ষদকে সিটি সার্চে একীভূত করার পরিকল্পনা ত্যাগ করতে রাজি করিয়েছিল। সিইও হওয়ার জন্য মাস্কের প্রচেষ্টা এর চেয়ারম্যান রিচ শর্কিনের অধীনে থাকা একটি পদ বোর্ড কর্তৃক ব্যর্থ হয়েছিল। কম্প্যাক 1999 সালের ফেব্রুয়ারিতে জিপ-2 নগদ $307 মিলিয়ন কিনে নেয়। মাস্ক বিক্রয় থেকে তার 7% শেয়ারের জন্য $22 মিলিয়ন পেয়েছিলেন। এক্স, কম এবং পেপাল। 1999 সালে মাস্ক একটি অনলাইন আর্থিক পরিষেবা এবং ইমেইল পেমেন্ট সংস্থার এক্স কমের সহ-প্রতিষ্ঠা করেছিলেন। প্রারম্ভিকভাবে ফেডারালভাবে বীমা করার প্রথম অনলাইন ব্যাংকগুলির মধ্যে একটি ছিল এবং এটির প্রাথমিক মাসের মধ্যে 2 লাখ গ্রাহকরা পরিষেবাটিতে যোগ দিয়েছিলেন। সংস্থার বিনিয়োগকারীরা মাস্ককে অনভিজ্ঞ হিসাবে দেখেছিলেন এবং বছরের শেষের দিকে তাকে ইনটুইটের সিইও বিল হ্যারিসের সাথে প্রতিস্থাপন করেছিলেন। পরের বছর অপ্রয়োজনীয় প্রতিযোগিতা রোধ করতে এক্স কম অনলাইনে ব্যাংক কনফিনিটির সাথে একীভূত হয়েছিল। ম্যাক্স লেভচিন এবং পিটার থিয়েল প্রতিষ্ঠিত কনফিনিটির নিজস্ব অর্থ স্থানান্তর পরিষেবা পেপাল ছিল, যা এক্স.কমের পরিষেবার চেয়ে বেশি জনপ্রিয় ছিল। একীভূত সংস্থার মধ্যেই মাস্ক সিইও হিসাবে ফিরে আসেন। লিনাক্সের চেয়ে মাইক্রোসফট সফটওয়্যার পছন্দের জন্য কোম্পানির মধ্যে ফাটল সৃষ্টি করে এবং থিয়েলকে পদত্যাগ করতে বাধ্য করে। প্রযুক্তিগত সমস্যা এবং একটি সম্মিলিত ব্যবসায়িক মডেলের অভাবের কারণে বোর্ড মাস্ককে ক্ষমতাচ্যুত করে এবং 2000-এর সেপ্টেম্বরে তাকে থিয়েলের সাথে প্রতিস্থাপন করে। থিয়েলের অধীনে সংস্থাটি পেপাল পরিষেবাটিতে মনোনিবেশ করেছিল এবং 2001 সালে পেপাল নামকরণ করা হয়। 2002 সালে ইবে $2.5 বিলিয়ন শেয়ারের বিনিময়ে পেপাল অধিগ্রহণ করেছিল, যার মধ্যে কস্তুরী $100 মিলিয়ন পেয়েছিল। বিক্রয় হওয়ার আগে কোম্পানির বৃহত্তম শেয়ার হোল্ডার হিসাবে থাকা মাস্কের পেপালের শেয়ারগুলির 11.7% ছিল। 2017 সালে মাস্ক একটি অঘোষিত পরিমাণের জন্য পেপাল থেকে ডোমেন এক্স কমটি কিনেছিল। এটির সংবেদনশীল মান রয়েছে তা ব্যাখ্যা করে। স্পেস এক্স 2001 সালে মাস্ক মঙ্গল ওসিসকে কল্পনা করেছিল, মঙ্গল গ্রহে একটি ক্ষুদ্র গ্রিনহাউস তৈরির ধারণা যা খাদ্য ফসল বাড়ানোর চেষ্টা করবে এবং মহাকাশ অনুসন্ধানে জনস্বার্থ জাগ্রত করবে। 2001 সালের অক্টোবরে মাস্ক একটি গ্রুপের সাথে মস্কো ভ্রমণ করেছিল নতুন করে সংস্কারকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আইসিবিএম কিনতে, যা গ্রিনহাউস পেডলোডগুলিকে মহাকাশে পাঠাতে পারে। তিনি এনপিও লাভোচকিন এবং কসমোট্রাসের মতো সংস্থার সাথে সাক্ষাৎ করেছিলেন, তবে মাস্ককে একজন নবাগত হিসাবে দেখা হতো এবং এমনকি রাশিয়ান প্রধান ডিজাইনারদের একজন তাকে ঠকিয়েছিল। এই দলটি খালি হাতে যুক্তরাষ্ট্রে ফিরে আসে। 2002 সালের ফেব্রুয়ারিতে দলটি 3টি আইসিবিএম খুঁজতে রাশিয়ায় ফিরে আসে। কসমোট্রাসের সাথে তাদের আবার একটি বৈঠক হয়েছিল এবং $8 মিলিয়ন একটি রকেট সরবরাহ করা হয়েছিল, যা মাস্ক প্রত্যাখ্যান করেছিল। পরিবর্তে মাস্ক একটি সংস্থা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যা সাশ্রয়ী মূল্যের রকেট তৈরি করতে পারে। তার প্রথম ভাগ্যের $100 মিলিয়ন দিয়ে মাস্ক 2002 সালের মে মাসে স্পেসএক্স হিসাবে ব্যবসা করে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পস প্রতিষ্ঠা করেছিলেন। 3টি ব্যর্থ লঞ্চের পরে স্পেসএক্স 2008 সালে ফ্যালকন 1 চালু করতে সফল হয়েছিল। এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর প্রথম ব্যক্তিগত তরলজ্বালানী রকেট ছিল। বছরের পরের দিকে স্পেসএক্স তার ফ্যালকন 9 রকেট এবং ড্রাগন মহাকাশযানের 12টি ফ্লাইটের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটি $1.6 বিলিয়ন বাণিজ্যিক রিসপ্লি সার্ভিসেস প্রোগ্রাম চুক্তিটি অর্জন করে। এটি 2011 সালের অবসর গ্রহণের পরে স্পেস শাটলকে প্রতিস্থাপন করে। 2012 সালে ড্রাগন যানবাহন আইএসএসের সাথে উঠল, এটি একটি বেসরকারি উদ্যোগের জন্য প্রথম। 2014 সালে পুনরায় ব্যবহারযোগ্য রকেটগুলির লক্ষ্যে কাজ করে স্পেসএক্স সফলভাবে একটি ফ্যালকন 9 এর প্রথম পর্যায়ে পৌঁছেছে পরে সমুদ্রভিত্তিক পুনরুদ্ধার প্ল্যাটফর্ম
স্বায়ত্তশাসিত স্পেসপোর্টে ড্রোন জাহাজে ল্যান্ডিংগুলি অর্জন করা হয়েছিল। 2018 সালে স্পেসএক্স ফ্যালকন হেভি চালু করেছে। উদ্বোধন মিশনটি একটি টেসলা রোডস্টারকে ডামি পেওল হিসাবে বহন করে। 2017 সালে স্পেসএক্স তার পরবর্তী প্রজন্মের প্রবর্তন গাড়ি এবং মহাকাশযান সিস্টেম বিগ ফ্যালকন রকেট বিএফআর উন্মোচন করেছে, যা স্পেসএক্স লঞ্চ পরিষেবা সরবরাহকারীর সমস্ত ক্ষমতা সমর্থন করবে। 2018 সালে স্পেসএক্স একটি পরিকল্পিত 2023 চন্দ্র টার্নিভিগেশন মিশন ঘোষণা করেছে নামে একটি বেসরকারি বিমান। 2020 সালে স্পেসএক্স তার প্রথম চালিত ফ্লাইট ডেমো 2 চালু করে। প্রথম ব্যক্তি হিসাবে এটি কোনো ব্যক্তিকে কক্ষপথে স্থাপন করে এবং আইএসএসের সাথে একটি ক্রু স্পেসক্রাফটকে ডক করে। স্পেসএক্স 2015 সালে স্যাটেলাইট ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহের জন্য নিম্ন পৃথিবীর কক্ষপথ উপগ্রহের স্টারলিংক নক্ষত্রের বিকাশ শুরু করেছিল। ফেব্রুয়ারি 2018 সালে প্রথম 2টি প্রোটোটাইপ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। পরীক্ষার উপগ্রহের দ্বিতীয় সেট এবং প্রথম টুকরোটির প্রথম বিশাল স্থাপনা নক্ষত্রমণ্ডলটি মে 2019 সালে হয়েছিল, যখন প্রথম 7টি অপারেশনাল স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। নক্ষত্রমণ্ডলের নকশা, নির্মাণ এবং স্থাপনের জন্য দশক দীর্ঘ প্রকল্পের মোট ব্যয় স্পেসএক্স দ্বারা প্রায় $10 বিলিয়ন হিসাবে অনুমান করা হয়। টেসলা ইনুক মূলত টেসলা মোটরস 2003 সালের জুলাইয়ে মার্টিন এবারহার্ড এবং মার্ক টার্পেনিং একত্রিত করেছিলেন, যারা এই সিরিজটি এক দফার তহবিল অবধি আর্থিক সংস্থাকে অর্থায়ন করেছিলেন। উভয়ই মাস্কের জড়িত হওয়ার আগে সংস্থার প্রাথমিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 2004 সালে মাস্ক বিনিয়োগের এক দফায় নেতৃত্ব দিয়ে টেসলার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। মাস্ক সংস্থাটির মধ্যে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং রোডস্টার পণ্য নকশার তদারকি করেছিল, তবে প্রতিদিনের ব্যবসায়িক ক্রিয়াকলাপে গভীরভাবে জড়িত ছিল না। 2007 এবং 2008 সালের আর্থিক সংকটের এক ধারাবাহিক সংঘাতের পরে ইবারহার্ডকে সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছিল। মাস্ক 2008 সালে সিইও এবং পণ্য স্থপতি হিসাবে সংস্থার নেতৃত্ব গ্রহণ করেছিলেন। 2009 সালে এবারহার্ডের সাথে একটি মামলা মোকদ্দমা নিষ্পত্তি মক্কোকে টেসলা সহ প্রতিষ্ঠাতা টার্পেনিং এবং আরও 2 জনকে মনোনীত করে। 2019-এর হিসাব অনুযায়ী মাস্ক বিশ্বব্যাপী যে কোনো মোটর গাড়ি প্রস্তুতকারকের দীর্ঘতম মেয়াদী সিইও। টেসলা 2008 সালে রোডস্টার নামে একটি বৈদ্যুতিন স্পোর্টস গাড়ি তৈরি করেছিল। প্রায় 25শত যানবাহন বিক্রয় সহ এটি লিথিয়াম আয়ন ব্যাটারি কোষ ব্যবহার করার জন্য প্রথম সিরিয়াল উৎপাদিত সর্ববৈদ্যুতিক গাড়ি। টেসলা তার 4 দরজা মডেলের সরবরাহ শুরু করে। এস সেডান 2012 সালে, ক্রসওভার মডেল এক্স 2015 সালে চালু হয়েছিল। একটি বিপুল বাজারের সিডান মডেল 3, যা 2013 সালে মুক্তি পেয়েছিল। মার্চ 2020-এর হিসাব অনুযায়ী এটি বিশ্বের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি, যাতে আরও 5 লাখ ইউনিট বিতরণ করা হয়েছে। মডেল ওয়াই ক্রসওভার নামে একটি পঞ্চম যান 2020 সালে চালু করা হয়েছিল। সাইবার ট্রাক, একটি সর্ববৈদ্যুতিক পিকআপ ট্রাক, 2019 সালে উন্মোচন করা হয়েছিল। মাস্কের অধীনে টেসলা একাধিক লিথিয়াম আয়ন ব্যাটারি এবং বৈদ্যুতিন যানবাহন সাবসাবাসেবল কারখানা যেমন নেভারায় গিগাফ্যাক্টরি 1 এবং চীনের গিগাফ্যাক্টরি 3 নির্মাণ করেছে। 2010 সালে এটির প্রাথমিক পাবলিক কোম্পানি হওয়ার পরে টেসলার স্টক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি 2020 গ্রীষ্মে সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক হয়ে উঠেছে। এটি বছরের পরের দিকে S&P 500-এ প্রবেশ করেছিল। এসইসি মামলা 2018-এর সেপ্টেম্বরে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা মাস্কের বিরুদ্ধে একটি টুইট করা হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে টেসলাকে ব্যক্তিগতভাবে নেওয়ার জন্য তহবিল সুরক্ষিত করা হয়েছে। মামলা দাবি করেছে যে জুলাই 2018 সালে বিদেশি বিনিয়োগকারীদের সাথে মাস্কের অনুষ্ঠিত মৌখিক আলোচনার মূল চুক্তির শর্তাদি নিশ্চিত করেনি এবং এভাবে টুইটটিকে মিথ্যা, বিভ্রান্তিকর এবং বিনিয়োগকারীদের ক্ষতিকারক হিসাবে চিহ্নিত করে। আস্ক অভিযোগকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন যে তিনি কখনও তার নিষ্ঠার সাথে আপোস করেননি। 2 দিন পরে এসইসির অভিযোগ স্বীকার বা অস্বীকার না করেই মাস্ক এসইসির সাথে সমঝোতা করেছিল। ফলস্বরূপ মাস্ক ও টেসলাকে প্রত্যেককে $20 মিলিয়ন জরিমানা করা হয়েছিল এবং মাস্ককে টেসলা চেয়ারম্যান পদ থেকে 3 বছরের জন্য পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু সিইও হিসাবে থাকতে পেরেছিলেন। মাস্ক সাক্ষাৎকারে বলেছেন যে এসইসি তদন্তকে উস্কে দিয়েছে এমন টুইটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন না।
19 ফেব্রুয়ারি 2019 কস্তুরী একটি টুইট বার্তায় জানিয়েছিল যে টেসলা 2019 সালে $500,000,000 গাড়ি তৈরি করবে। এসিসি আদালতে দায়ের করে মুস্কির টুইটের প্রতিক্রিয়া জানিয়ে প্রথমে আদালতকে এমন একটি টুইটের মাধ্যমে নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য তাকে অবমাননার জন্য বলেছিলেন, যা মাস্ক দ্বারা বিতর্কিত ছিল। এটি শেষ পর্যন্ত পূর্ববর্তী চুক্তির বিষয়টি পরিষ্কার করে মাস্ক এবং এসিসি মধ্যে একটি যৌথ চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল। চুক্তিতে মাস্কের সম্পর্কে টুইট করার আগে ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এমন বিষয়ের একটি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2020 সালের মে মাসে একজন বিচারক মামলা দায়ের করতে বাধা দেন যে টেসলা স্টক প্রাইস অত্যধিক উচ্চ চুক্তি লঙ্ঘন নিয়ে মাস্ক একটি টুইটে দাবি করেছিলেন। সোলার সিটি। মাস্ক সোলার সিটির প্রাথমিক ধারণা এবং আর্থিক মূলধন সরবরাহ করেছিল, যা তার চাচাত ভাই লিন্ডন এবং পিটার রিড 2006 সালে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন। 2013 সালের মধ্যে সোলার সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে সৌর বিদ্যুৎ সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী ছিল। 2014 সালে মাস্ক আমেরিকার বৃহত্তম সোলার প্ল্যান্টের আকারের দ্বিগুণ আকারে নিউ ইয়র্কের বাফেলোতে সোলার সিটি উন্নত উৎপাদন সুবিধা তৈরির প্রতিশ্রুতি দেন। কারখানা নির্মাণ কাজ 2014 সালে শুরু হয়েছিল এবং 2017 সালে এটি সম্পন্ন হয়েছিল। এটি প্যানাসনিকের যাত্রা শুরু হওয়ার আগে 2020 সালের প্রথম দিকে প্যানাসনিকের সাথে যৌথ উদ্যোগ হিসাবে পরিচালিত হয়েছিল। টেসলা 2016 সালে $2 বিলিয়ন বেশি সোলার সিটি অর্জন করেছিলেন এবং এটিকে তার সৌর বিভাগে রূপান্তর করেছিলেন। চুক্তির ঘোষণার ফলে টেসলার শেয়ারের দাম 10% এরও বেশি হ্রাস পেয়েছে। সেই সময় সোলার সিটি তরলতার সমস্যার মুখোমুখি হয়েছিল, তবে তা টেসলা শেয়ার হোল্ডারদের অবহিত করা হয়নি। ফলস্বরূপ একাধিক শেয়ার হোল্ডার গোষ্ঠীগুলি মাস্ক ও টেসলার পরিচালকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে, দাবি করেছে যে সোলার সিটি ক্রয়টি কেবল মাস্কের উপকারের জন্য করা হয়েছিল এবং টেসলা এবং এর শেয়ার হোল্ডারদের ব্যয় হতে এসেছিল। 2012 সালের জুনের একটি আদালতে জবানবন্দির সময় মাস্ক স্বীকার করে নিয়েছিল যে সংস্থাটি সৌর বিভাগের প্রতিটি সম্ভাব্য কর্মচারীকে মডেল 3 কাজ করার জন্য পুনরায় স্থান দিয়েছে এবং মাস্কের মতে ফলস্বরূপ সৌরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি শেয়ার হোল্ডারদের কাছে আগে প্রকাশ করা হয়নি। 2012 সালে প্রকাশিত আদালতের নথিগুলি নিশ্চিত করেছে যে মাস্ক কোম্পানির তরলতার সমস্যা সম্পর্কে সচেতন ছিল। টেসলা পরিচালকরা 2020 সালের জানুয়ারিতে মামলাটি মীমাংসিত করেন এবং মাস্ককে একমাত্র অবশিষ্ট আসামি রেখে যায়। নিউরালিঙ্ক। 2016 সালে মাস্ক মানব মস্তিষ্কে এআই এর সাথে সংহত করার জন্য নিউরোটেকনোলজি স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্কের সহ-প্রতিষ্ঠা করেছিলেন। নিউরালিঙ্কের উদ্দেশ্য হল মেশিনের সাহায্যে মস্তিষ্কের মিশ্রিতকরণের সুবিধার্থে এমন ডিভাইস তৈরি করা যা মানব মস্তিষ্কে বিদ্ধ থাকে। ডিভাইসগুলি আপডেট থাকার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ উন্নতির সাথেও পুনর্মিলন করবে। এই ধরনের উন্নতি স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে বা ডিভাইসগুলিকে আরও কার্যকরভাবে সফটওয়্যারের সাথে যোগাযোগের অনুমতি দিতে পারে। 2020 সালের আগস্টে একটি সরাসরি প্রদর্শনীতে মাস্ক তাদের প্রাথমিক ডিভাইসগুলির একটিকে আপনার মাথার খুলির মধ্যে একটি ফিটবিট হিসাবে বর্ণনা করেছিলেন, যা শীঘ্রই পক্ষাঘাত, বধিরতা, অন্ধত্ব এবং অন্যান্য প্রতিবন্ধীদের নিরাময় করতে পারে। অনেক স্নায়ুবিজ্ঞানী এবং প্রকাশনা এই দাবিগুলির সমালোচনা করেছেন। এমআইটি প্রযুক্তি পর্যালোচনা এগুলিকে অত্যন্ত অনুমানমূলক এবং নিউরোসায়েন্স থিয়েটার হিসাবে বর্ণনা করেছে। আগস্ট 26 তিনি তার টুইটারে রিটুইট করা একটি ভিডিওতে বিশ্বকে জানান, এই সূক্ষ্ম ডিভাইসটি মানব মস্তিষ্কে স্থাপন করার জন্য তারা একটি 2 জেনারেশনের রোবটও তৈরি করেছে, যা ডিভাইসটিকে মস্তিষ্কের সাথে সংযুক্ত করবে। দ্য বোরিং কোম্পানি। 2016 সালে মাস্ক সুড়ঙ্গ তৈরির জন্য দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। 2017 এর গোড়ার দিকে তারা নিয়ন্ত্রক সংস্থাগুলির স্পেসএক্সের অফিসগুলির প্রাঙ্গণে প্রশস্তায় 30 ফুট 9.1 মিটার, 50 ফুট 15 মিটার দীর্ঘ এবং 15 ফুট 4 মিটার গভীর পরীক্ষামূলক পরীক্ষা নির্মাণ শুরু করে, যাতে কোনো অনুমতির প্রয়োজন না হয়। লাস ভেগাস কনভেনশন সেন্টারের নিচে একটি টানেল 2020 সালের প্রথম দিকে সম্পন্ন হয়েছিল। স্থানীয় কর্মকর্তারা টানেল সিস্টেমটির আরও বিস্তৃতকরণের অনুমোদন দিয়েছেন। মার্চেন্ডাইজিং এবং প্রচারের স্টান্ট হিসাবে দ্য বোরিং কোম্পানি 2018 সালে 2000টি অভিনব শিখা বিক্রি করেছে। ধারণাটি মেল ব্রুকস পরিচালিত ফিল্ম স্পেসবলস 1987 দ্বারা উৎসাহিত হয়েছিল, যা মাস্কের প্রিয়। টুইটার। এলন মাস্ক 14 এপ্রিল 2022 আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার এর অধিগ্রহণ শুরু করেন এবং 27 অক্টোবর 2022 এটি শেষ করেন।
মাস্ক 2022 সালের জানুয়ারিতে কোম্পানির শেয়ার কেনা শুরু করেছিলেন। এপ্রিলের মধ্যে এটির বৃহত্তম শেয়ার হোল্ডার হয়ে ওঠে। 9.1% মালিকানা অংশীদারিত্ব টুইটার মাস্ককে তার পরিচালনা পর্ষদে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে তিনি প্রস্তাবটি গ্রহণ করলেও পরে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। 14 এপ্রিল মাস্ক কোম্পানিটি কেনার জন্য একটি অফার করেছিলেন, যা টুইটারের বোর্ড প্রথমে 25 এপ্রিল মাস্কের $44 বিলিয়ন কেনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করার আগে সবাই পয়সান্টেও কৌশলের সাথে অয়াচিত টেকওভার প্রতিরোধ করার জন্য প্রতিক্রিয়া জানায়। মাস্ক বলেছিলেন যে তিনি পরিকল্পনা করেছিলেন প্ল্যাটফর্মে নতুন বৈশিষ্ট্যগুলো প্রবর্তন করতে, এর অ্যালগরিদমগুলিকে ওপেন সোর্স তৈরি করতে, স্প্যামবট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে লড়াই করতে এবং মুক্ত বক্তব্য প্রচার করতে। জুলাই মাসে মাস্ক চুক্তিটি বাতিল করার তার অভিপ্রায় ঘোষণা করে, দাবি করে যে টুইটার স্প্যামবট অ্যাকাউন্টগুলি ক্র্যাক করতে অস্বীকার করে তাদের চুক্তি লঙ্ঘন করেছে। কোম্পানিটি খুব শীঘ্রই ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সেরিতে মাস্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 17 অক্টোবরের সপ্তাহে একটি ট্রায়াল নির্ধারিত ছিল। বিচার শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে মাস্ক এই অধিগ্রহণের সাথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঘটনা উল্টে দেন। চুক্তিটি 27 অক্টোবর বন্ধ হয়ে যায়। মাস্ক অবিলম্বে টুইটারের নতুন মালিক এবং সিইও হন এবং টুইটারকে ব্যক্তিগত করে নেওয়া হয়। টুইটার অধিগ্রহণ করার পরে মাস্ক পূর্ববর্তী সিইও পরাগ আগরওয়াল সহ বেশ কয়েকটি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। এরপর থেকে মাস্ক টুইটারে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং কোম্পানির অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। অন্যান্য প্রচেষ্টা। হাইপারলুপ। 2013 সালে মাস্ক একটি ভ্যাকট্রিনের একটি সংস্করণের পরিকল্পনা প্রকাশ করেছিল। এজন্য তিনি টেসলা এবং স্পেসএক্স থেকে 1 ডজন ইঞ্জিনিয়ারকে ধারণাগত ভিত্তি স্থাপন এবং প্রাথমিক নকশাগুলি তৈরির জন্য নিয়োগ দেন। 12 আগস্ট 2013-এ মাস্ক ধারণাটি উন্মোচন করেন, যাকে তিনি হাইপারলুপ বলেছেন। সিস্টেমের জন্য আলফা ডিজাইনটি টেসলা এবং স্পেসএক্স ব্লগে পোস্ট করা একটি হোয়াইট পেপারে প্রকাশিত হয়েছিল। নথিতে এই প্রযুক্তিটি বিস্তৃত হয়েছিল এবং একটি কল্পিত পথের রূপরেখা দেওয়া হয়েছিল যেখানে গ্রেটার লস অ্যাঞ্জেলেস অঞ্চল এবং সান ফ্রান্সিসকো বে এরিয়ার মধ্যে মোট ব্যয় $6 বিলিয়ন মধ্যে এই জাতীয় পরিবহন ব্যবস্থা নির্মাণ করা যেতে পারে। প্রস্তাবটি, যদি তিনি উদ্ধৃত করেছেন এমন ব্যয়গুলি প্রযুক্তিগতভাবে সম্ভব হয়, তবে হাইপারলুপ ভ্রমণকে এত দীর্ঘ দূরত্বের যাতায়াতের অন্য যে কোনো উপায়ের তুলনায় সস্তা করা হবে। জুন 2015 সালে মাস্ক একটি 2015 থেকে 2017 হাইপারলুপ পোর্ট প্রতিযোগিতায় স্পেসএক্স স্পন্সরিত মাইল লম্বা ট্র্যাকটিতে পরিচালনা করতে হাইপারলুপ পোর্ট তৈরির জন্য শিক্ষার্থী এবং অন্যদের জন্য একটি ডিজাইন প্রতিযোগিতা ঘোষণা করেছিল। ট্র্যাকটি জানুয়ারি 2017-এ ব্যবহৃত হয়েছিল এবং মাস্কও ঘোষণা করেছিল যে সংস্থাটি হাথর্ন বিমানবন্দরটিকে তার গন্তব্য হিসাবে একটি সুড়ঙ্গ প্রকল্প শুরু করেছে। জুলাই 2017 সালে মাস্ক দাবি করেছিলেন যে তিনি নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত হাইপারলুপ তৈরির জন্য মৌখিকভাবে সরকারের অনুমোদন পেয়েছিলেন। ফিলাডেলফিয়া এবং বাল্টিমোর উভয় স্থানেই থেমেছিলেন। ওপেন এআই। 2015 সালের ডিসেম্বরে মাস্ক মানবতার পক্ষে নিরাপদ ও উপকারী হওয়ার উদ্দেশ্যে কৃত্রিম সাধারণ বুদ্ধি বিকাশের লক্ষ্যে অলাভজনক এমন একটি গবেষণা সংস্থা ওপেন এআই তৈরির ঘোষণা দিয়েছে। সংস্থার একটি বিশেষ ফোকাস হল বৃহত্তর কর্পোরেশনগুলির এবং সরকারগুলি, যারা অতি গোয়েন্দা সিস্টেমের মালিকানাধীন খুব বেশি ক্ষমতা অর্জন করতে পারে, তাদের বিরুদ্ধে লড়াই করা। 2018 সালে টেসলা ক্রমবর্ধমান টেসলা অটোপাইলটের মাধ্যমে এআই-এ জড়িত হওয়ার কারণে টেসলার সিইও হিসাবে তার ভূমিকার সাথে সম্ভাব্য ভবিষ্যতের দ্বন্দ্ব এড়াতে কংগ্রেস ওপেন এআই বোর্ড ছেড়ে যায়। থম লুয়াং গুহা উদ্ধার ও মানহানির মামলা। জুলাই 2018-তে মাস্ক তার কর্মীদের থাইল্যান্ডের বন্যায় গুহায় আটকে থাকা শিশুদের উদ্ধারে সহায়তা করার জন্য একটি ছোট্ট রেস্কিউ পড তৈরির ব্যবস্থা করেছিল। শিশুদের ফুটবল দলের নামানুসারে পডটির ওয়াইল্ড বোয়ার নামকরণ করা হয়েছে। এর নকশাটি ছিল 5 ফুট 1.5 মিটার দীর্ঘ, 12 ইঞ্চি 30 সেন্টিমিটার, প্রায় 90 পাউন্ড ওজনের সর্বত্র সিলযুক্ত টিউব প্লবতার সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য ডুবুরির ওজন স্থাপনের জন্য বিভাগিত বগিগুলির সাথে সামনের এবং পিছনে ডাইভারদের দ্বারা ম্যানুয়ালি চালিত করা হয়েছে শিশুদের নিরাপদে উদ্ধারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে। স্পেসএক্স এবং দ্য বোরিং কোম্পানির প্রকৌশলীরা 8 ঘণ্টার মধ্যে একটি ফ্যালকন 9 তরল অক্সিজেন ট্রান্সফার টিউব থেকে মিনি সাবমেরিন তৈরি করে এবং ব্যক্তিগতভাবে এটি থাইল্যান্ডে পৌঁছে দেয়। যাই হোক, এই সময়ের মধ্যে 12 জন শিশুদের মধ্যে 8 জন ইতোমধ্যে অ্যানাস্থেসিয়াতে পূর্ণ মুখোশ এবং অক্সিজেন ব্যবহার করে উদ্ধার করা হয়েছিল এবং থাই কর্তৃপক্ষ সাবমেরিন ব্যবহার করতে অস্বীকার করেছিল। ভার্নন আনসওয়ার্থ, একজন বিনোদনমূলক ক্যাভার,
যিনি গত 6 বছর ধরে গুহাটি অন্বেষণ করে আসছিলেন এবং উদ্ধারে মুখ্য পরামর্শদাতার ভূমিকা পালন করেছিলেন, CNN-তে সাবমেরিনের সমালোচনা করেছিলেন যে কোনো সাফল্যের সম্ভাবনা ছাড়াই জনসংযোগ প্রচেষ্টা ছাড়া আর কিছু ছিল না, এবং মাস্কের গুহার উত্তরণটি কেমন সম্পর্কে কোনো ধারণা ছিল না, এবং তার সাবমেরিনটি যেখানে আঘাত করে সেখানে আটকে রাখতে পারে। মাস্ক টুইটারে জোর দিয়েছিলেন যে ডিভাইসটি কাজ করবে এবং আনসওয়ার্থকে পেডো গাই হিসাবে উল্লেখ করবে। পরবর্তীকালে তিনি টুইটগুলি মুছে ফেলেছিলেন, সেই সাথে আগের একটি টুইটও করেছিলেন যাতে তিনি ডিভাইসের আরেক সমালোচককে বলেছিলেন, সাথে থাকুন জ্যাক অ্যাশ। 16 জুলাই আনসওয়ার্থ জানিয়েছেন যে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করছেন। দুদিন পরে মাস্ক তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিল। তারপরে 28 আগস্ট 2018-এ টুইটারে একজন লেখকের সমালোচনার জবাবে মাস্ক টুইট করেছিলেন, আপনি কি মনে করেন না যে তিনি আমার বিরুদ্ধে মামলা করেননি? পরের দিন উদ্ধারকর্মীর অ্যাটর্নি লিন উডের কাছ থেকে 6 আগস্টের একটি চিঠি প্রকাশিত হয়েছিল, যাতে দেখা যায় যে তিনি মানবাধিকার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে জেমস হাওয়ার্ড হিগিন্স কুৎসিকে একটি ব্যক্তিগত তদন্তকারী বলে দাবি করেছিলেন এবং আনসওয়ার্থের অতীতটির গভীর খনন করার প্রস্তাব দিয়েছিলেন, যা মাস্ক গ্রহণ করেছিল। হিগিন্স পরে একাধিক জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে প্রকাশিত হয়েছিল। 30 আগস্ট অভিযুক্ত তদন্তের সময় উৎপন্ন বিবরণ ব্যবহার করে মাস্ক একটি বাজফিড নিউজ রিপোর্টারকে পাঠিয়েছিল, যিনি বিতর্ক সম্পর্কে একটি ইমেল লিখেছিলেন, রেকর্ডের বাইরে এই প্রতিবেদককে শিশু ধর্ষণকারীদের প্রতিরক্ষা বন্ধ করুন, ইউ ফাকিং অ্যাসহোলস, এবং দাবি করেছেন যে আনসওয়ার্থ হলেন ইংল্যান্ডের একক শ্বেত লোক যিনি 30 থেকে 40 বছর ধরে থাইল্যান্ডে বেড়াতে এসেছিলেন। চিয়াং রাইয়ের কাছে সেই সময়ের 12 বছর বয়সের বালিকা কনের জন্য যাওয়ার আগ পর্যন্ত। 5 সেপ্টেম্বর এই প্রতিবেদক ইমেলের একটি স্ক্রিনশট টুইট করে বলেছিলেন যে রেকর্ড বন্ধ করা একটি দ্বিদলীয় চুক্তি যাতে তিনি সম্মত হননি। সেপ্টেম্বরে আনসওয়ার্থ লস অ্যাঞ্জেলেস ফেডারেল আদালতে মানহানির মামলা দায়ের করেন। তার প্রতিরক্ষার ক্ষেত্রে মাস্ক যুক্তি দিয়েছিলেন যে দক্ষিণ আফ্রিকাতে বড় হওয়ার সময় পেডো গাই ব্যবহার করা একটি সাধারণ অপমান ছিল, যা অদ্ভুত বৃদ্ধের সমার্থক, এবং এটি কোনো ব্যক্তির চেহারা এবং আচরণকে অবমাননার জন্য ব্যবহৃত হয়। মানহানির মামলাটি 2018 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। আনসওয়ার্থ $190 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছিল। ট্রায়াল চলাকালীন মাস্ক পুনরায় টুইটের জন্য আনসওয়ার্থের কাছে ক্ষমা চেয়েছিলেন। ডিসেম্বরে জুরিটি মাস্কের পক্ষে হয়েছিল এবং রায় দিয়েছিল যে সে দায়বদ্ধ নয়। 2018 জো রোগান পডকাস্টের উপস্থিতি। 6 সেপ্টেম্বর 2018-এ মাস্ক দ্য জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে উপস্থিত হয়েছিলেন এবং 2 ঘণ্টা ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রোগ্রামটির সর্বাধিক প্রোফাইল ও বিতর্কিত দিকগুলির মধ্যে অন্যতম ছিল মাস্ক দ্বারা গঠিত সিগার থেকে একক পাফের নমুনা নেওয়া। জো রোগান দাবি করেছিলেন তামাকের গাঁজা দিয়ে আবদ্ধ। তিনি কতবার গাঁজা সেবন করেছিলেন সে বিষয়ে রোগানের তদন্তে মাস্ক জবাব দিয়েছিলেন, প্রায় কখনই নয়। আমি প্রচুর গাঁজা পছন্দ করি এবং এটি ভালো, তবে আমি উৎপাদনশীলতার পক্ষে তা খুব ভালো মনে করি না। আমার পক্ষে নয়। ওয়াশিংটন পোস্ট পর্যবেক্ষণ করেছে যে মিডিয়ার হাতে এটি মাস্কের ক্রমবর্ধমান অস্থিতিশীলতার গল্প হয়ে ওঠে। এই ঘটনার পরে টেসলা স্টক হ্রাস পেয়েছিল, যা বিশ্বব্যাপী টেসলার ভাইস প্রেসিডেন্টের আগের দিন চলে যাওয়ার নিশ্চয়তার সাথে মিলেছিল। ফরচুন বিস্মিত হয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাথে স্পেসএক্স চুক্তির জন্য গাঁজার ব্যবহারের সুযোগ রয়েছে কিনা, যদিও বিমান বাহিনীর একজন মুখপাত্র দ্য ভার্জকে বলেছিলেন যে কোনো তদন্ত নেই এবং এখনও বিমান বাহিনী পরিস্থিতি প্রক্রিয়া করছে। 7 মিনিটের একটি সাক্ষাৎকারে মাস্ক ঘটনার বিষয়ে বলেছিলেন, আমি গাঁজা ধূমপান করি না। যারা এই পডকাস্ট দেখেছেন তারা বলতে পারেন, আমি কিভাবে গাঁজা ধূমপান করব সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। সঙ্গীত উদ্যোগ। 30 মার্চ 2019 মাস্ক ইমোজি রেকর্ডস নামে সাউন্ড ক্লাউডে আরআইপি হারাম্বে নামে একটি ট্র্যাক প্রকাশ করেছিলেন। ট্র্যাকটি ইয়ুং জেক দ্বারা সঞ্চালিত হয়, ইয়ুং জেক এবং ক্যারোলিন পোলাচেক দ্বারা লিখিত এবং ব্ল্যাক পপ দ্বারা উৎপাদিত। 30 জানুয়ারি 2020-এ মাস্ক একটি নিজস্ব ইডিএম ট্র্যাক প্রকাশ করেছিল, ডোন্ট ডাউট ইউর ভাইব, যা তার নিজস্ব গানের কথা এবং কণ্ঠস্বর সমন্বিত। দ্য গার্ডিয়ানের সমালোচক আলেক্সি পেট্রিডিস এটিকে সাউন্ড ক্লাউডের অন্য কোথাও পোস্ট করা বেডরুম ইলেকট্রনিক্সের অবিস্মরণীয় বিট থেকে অবিচ্ছেদ্য হিসাবে বর্ণনা করেছেন। টেকক্রাঞ্চ বলেছিলেন যে এটি এই ঘরানার কোনো খারাপ প্রতিনিধিত্ব নয়, অনুদান এবং অলাভজনক। মাস্ক
মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যা বলেছে যে এর উদ্দেশ্য হল দুর্যোগের অঞ্চলে সৌরশক্তি ব্যবস্থা প্রদানের পাশাপাশি এটির অন্যান্য লক্ষ্য রয়েছে। 2002 থেকে ফাউন্ডেশনটি 350টিরও বেশি অবদান রেখেছে। প্রায় অর্ধেক ছিল অলাভজনক বৈজ্ঞানিক গবেষণা বা শিক্ষাক্ষেত্রে। উল্লেখযোগ্য সুবিধাভোগীদের মধ্যে উইকিমিডিয়া ফাউন্ডেশন, তার আলমা পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এবং তার ভাই কিম্বলের বিগ গ্রিন অন্তর্ভুক্ত রয়েছে। ভক্স ফাউন্ডেশনটিকে তার সরলতার মধ্যে বিনোদনমূলক এবং এখনও স্পষ্টভাবে অস্বচ্ছ হিসাবে বর্ণনা করেছেন, উল্লেখ করে যে এর ওয়েবসাইটটি সরল পাঠের মধ্যে কেবল 33টি শব্দ ছিল। তুলনামূলকভাবে স্বল্প পরিমাণে দান করা সম্পদের জন্য এই ফাউন্ডেশনটির সমালোচনা করা হয়েছে। 2018 থেকে 2002 এটা $25 লক্ষ সরাসরি অলাভজনক খাতে দিয়েছে। এর প্রায় অর্ধেক মাস্ক এর ওপেন এল এগিয়েছে, যা সেই সময় একটি অলাভজনক সংস্থা ছিল। মাস্ক ও এক্স প্রাইজ ফাউন্ডেশনের একজন ট্রাস্টি। 2021 সালের জানুয়ারিতে তিনি সেরা কার্বন ক্যাপচার প্রযুক্তি উদ্ভাবনকারীকে পুরস্কার হিসাবে $100 মিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধনসম্পদ। মাস্ক জানিয়েছেন যে তিনি কলেজ থেকে স্নাতক হয়েছেন $1 লক্ষ শিক্ষার্থী ঋণ নিয়ে। মাস্ক 2002 সালে ইবেতে পেপালের $1.5 বিলিয়ন বিক্রয় দিয়ে তার ভাগ্য তৈরি করেছিলেন। 2012 সালে তিনি প্রথম ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকায় তালিকাভুক্ত হয়েছিলেন, যার মোট সম্পদ ছিল $2 বিলিয়ন। 2020-এর শুরুতে মাস্ক ছিল বিশ্বের 35তম ধনী ব্যক্তি। পুরো বছর জুড়ে তার মোট সম্পদ বেড়েছে $150 বিলিয়ন, মূলত টেসলা স্টকের প্রায় 20% তার মালিকানা দ্বারা চালিত। এই সময়ে মাস্কের নেট মূল্য প্রায়শই অস্থির হয়। উদাহরণস্বরূপ, এটি সেপ্টেম্বরে $16.3 বিলিয়ন হ্রাস পেয়েছে, এটি ব্লুমবার্গের মতে যা বৃহত্তম। ওই বছরের নভেম্বরে মাস্ক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে কাটিয়ে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে ওঠেন। এক সপ্তাহ পরে তিনি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে কাটিয়ে দ্বিতীয় ধনী হয়ে ওঠেন। 2021 সালের জানুয়ারিতে $185 বিলিয়ন সম্পত্তির সাথে মাস্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে বিশ্বের ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। যদিও পরের মাসে বেজোস শীর্ষস্থানটি পুনরুদ্ধার করেছিলেন। মাস্কের প্রায় 3/4 সম্পদ টেসলা থেকে প্রাপ্ত। মাস্ক তার ব্যক্তিগত উপার্জন টেসলার মূল্যায়ন এবং উপার্জনের সাথে বেঁধে রেখেছে। যেহেতু তিনি বেতন পান না, তাই মাস্ক বোর্ডের সাথে একটি ক্ষতিপূরণ পরিকল্পনায় সম্মত হন। এটি একটি ঝুঁকিপূর্ণ পারফরম্যান্স অ্যাওয়ার্ড, যা নিশ্চিত করে যে কেবলমাত্র টেসলা এবং তার সমস্ত শেয়ার হোল্ডার অসাধারণভাবে ভালো কাজ করলে ক্ষতিপূরণ দেন। 2018 সালে তৈরি করা চুক্তিতে বলা হয়েছিল যে টেসলা যদি নির্দিষ্ট বাজারের মূল্যগুলিতে পৌঁছে তবেই মাস্ক কেবল ক্ষতিপূরণ পাবে। এটি সিইও এবং বোর্ডের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি ছিল। 2020 সালের মে মাসে দেওয়া প্রথম পুরস্কারে তিনি নিচে বাজার মূল্যে $1.69 মিলিয়ন টিএসএল-এর শেয়ার, প্রায় 1% কোম্পানির শেয়ার কিনতে পারবেন। মাস্ক বারবার নিজেকে নগদ দরিদ্র হিসাবে বর্ণনা করেছেন। তার বেশিরভাগ কার্যতা টেসলা, স্পেসএক্স এবং দ্য বোরিং কোম্পানিতে রয়েছে, যার কোনোটিই লভ্যাংশ দেয় না। ব্লুমবার্গের মতে মাস্ক সম্পদের বৈষয়িক জালিয়াতির প্রতি খুব কম আগ্রহী বলে দাবি করেছে। 2012 সালে মাস্ক গিভিং প্লেজ এ স্বাক্ষর করেছিল এবং 2020 সালের মে মাসে মাস্ক প্রায় সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রয় করার প্রতিশ্রুতি দেন। রাজনীতি। মাস্ক জানিয়েছেন যে তিনি মনে করেন মঙ্গল গ্রহের সরকার সরাসরি গণতান্ত্রিক হওয়া উচিত। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন যে তিনি ডেমোক্র্যাটস গুরুত্বপূর্ণ, যদিও উচ্চ স্তরের নয় দাতা ছিলেন, তবে তিনি রিপাবলিকানদেরও প্রচুর পরিমাণে দান করেছিলেন। মাস্ক আরও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারে কণ্ঠ দেওয়ার জন্য রাজনৈতিক অবদানের প্রয়োজন। মাস্ক তৎকালীন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন, তবে পরে ট্রাম্পের দুটি ব্যবসায়িক পরামর্শদাতা কাউন্সিলে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে প্যারিস চুক্তি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি 2017 সালের জুনে উভয় থেকে পদত্যাগ করেছিলেন। 2020 সালের গণতান্ত্রিক রাষ্ট্রপতি প্রাথমিকগুলিতে মাস্ক প্রার্থী অ্যান্ড্রু ইয়াংকে সমর্থন করেছিলেন এবং তার প্রস্তাবিত সর্বজনীন মৌলিক আয়ের পক্ষে সমর্থন প্রকাশ করেছেন। সাধারণ নির্বাচনে তিনি ক্যানিয়ে ওয়েস্টের স্বতন্ত্র প্রচারকে সমর্থন করেছিলেন। 2020 সালের জুলাইয়ে মাস্ক তার সাথী গ্রিমস সহ টুইটারে উল্লেখযোগ্য প্রতিক্রিয়ায় প্রোনাউন্স সাক লিখে টুইট করেন। টুইটটি ট্রান্সফোবিক এবং নন বাইনারি পরিচয় সম্পর্কিত আক্রমণ হিসাবে কিছু লোক অনুধাবন করেছে।
2020 সালের ডিসেম্বরের একটি সিরিজে টুইট করা হয়েছে, মাস্ক আবার সর্বনামের ব্যবহারকে উপহাস করেছে। হিউম্যান রাইটস ক্যাম্পেইন, যা এর আগে টেসলাকে তার কর্পোরেট সমতা সূচকে 1 নম্বর র্যাঙ্কিং দিয়েছিল, তার টুইটগুলির সমালোচনা করে এবং তাকে ক্ষমা চাইতে বলেছে। মাস্ক বলেছেন যে তিনি বিশ্বাস করেন না যে মার্কিন সরকারের উচিত সংস্থাগুলিকে ভর্তুকি সরবরাহ করা, তবে তার বদলে দুর্বল আচরণকে নিরুৎসাহিত করতে কার্বন ট্যাক্স ব্যবহার করা উচিত। মাস্ক বলেন যে মুক্ত বাজারটি সর্বোত্তম সমাধান অর্জন করবে এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ যানবাহন উৎপাদন করা উচিত তার নিজস্ব পরিণতি নিয়ে। তার ব্যবসাগুলি কোটি কোটি ডলার ভর্তুকি পেয়েছে বলে তার এই অবস্থানকে ভণ্ডামি বলা হয়েছে। স্বল্প বিক্রয়ের দীর্ঘকালীন বিরোধী মাস্ক বারবার অনুশীলনের সমালোচনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি বেআইনি হওয়া উচিত। 2021 এর প্রথম দিকে তিনি গ্যামস্টপকে সংক্ষিপ্ত চিহ্নগুলি উৎসাহিত করেছিলেন। কোভিড-19 মাস্ক তার কোভিড-19 মহামারী সম্পর্কিত মন্তব্য এবং আচরণের জন্য সমালোচিত হয়েছিল। তিনি ভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছিলেন, ক্লোরোকুইনকে উৎসাহিত করেন এবং মৃত্যুর পরিসংখ্যানকে কারসাজি করা দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে বাচ্চারা মূলত SARS-CoV-2 করোনা ভাইরাস থেকে অনাক্রম্য এবং করোনা ভাইরাস আতঙ্কে বোকা বলে ডাকে। মাস্ক বারবার লকডাউনগুলির সমালোচনা করেছিলেন এবং টেসলা ফ্রেমন্ট কারখানাটি পুনরায় খোলার মাধ্যমে স্থানীয় আদেশ লঙ্ঘন করেছেন। 2020 সালের মার্চ মাসে মাস্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এপ্রিলের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রায় শূন্যের কাছাকাছি নতুন পরিস্থিতি হবে। পলিটিকো পরে এই বিবৃতিটিকে সবচেয়ে সাহসী, আত্মবিশ্বাসী এবং দর্শনীয়ভাবে ভুল প্রজ্ঞান 2020 সালে হিসাবে চিহ্নিত করেছিলেন। 2020 সালের নভেম্বরে কোভিড-19 পরীক্ষার কার্যকারিতা সম্পর্কে ভুল তথ্য পোস্ট করার পরে মাস্কের সাথে সংযোগের জন্য স্পেস কারেন্ট শব্দটি টুইটারে ট্রেন্ড হয়েছিল। এছাড়াও 2020 সালের মার্চ মাসে মাস্ক তৃতীয় পক্ষের কাছ থেকে টেসলা তৈরি বা কিনবে এমন ভেন্টিলেটরগুলি অনুদান দেওয়ার প্রস্তাব করেছিল। একাধিক হাসপাতাল উল্লেখ করেছে যে অবশেষে দান করা ডিভাইসগুলি হল BiPAP এবং CPAP মেশিনগুলি, সন্ধানী ভেন্টিলেটরগুলি নয়, তবে এই যন্ত্রগুলি এখনও অসুস্থ রোগীদের ভেন্টিলেটর মুক্ত করতে ব্যবহার করা যেতে পারে। 2021 সালে মাস্ক এবং একটি স্পেসএক্স মেডিকেল এক্সিকিউটিভ যে ডাক্তার এবং একাডেমিক গবেষকদের তৈরি করার জন্য একটি অ্যান্টিবডি পরীক্ষা প্রোগ্রামের ফলাফলগুলি সহলেখক হিসাবে তালিকাভুক্ত মাস্কের সাথে নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাবলিক ট্রানজিট মাস্ক প্রায়শই কৃত্রিম বুদ্ধিমত্তার AI সম্ভাব্য বিপদ সম্পর্কে কথা বলেছে এবং বারবার এটিকে মানবতার পক্ষে সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছে। AI সম্পর্কে মাস্কের মতামত বিতর্ককে উস্কে দিয়েছে। ফলস্বরূপ CNBC অনুসারে AI গবেষণা সম্প্রদায়ের দ্বারা মাস্ককে সবসময় অনুকূলভাবে দেখা হয় না। মাস্ক এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই ইস্যুতে দ্বন্দ্ব প্রকাশ করেছেন এবং জুকারবার্গ তার সতর্কতাকে বেশ দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। মানুষ একটি কম্পিউটার সিমুলেশনে বাস করে বলে মাস্কের দাবিও সমালোচিত হয়েছে। মাস্ক গণপরিবহনের সমালোচনা করেছেন, একটি অবস্থান যা অভিজাত শ্রেণীর বলা হয়। তার মন্তব্য পরিবহন এবং নগর পরিকল্পনা বিশেষজ্ঞ উভয়ের কাছ থেকে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। ব্যক্তিগত জীবন মাস্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তার সাথে তার প্রথম স্ত্রী কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনের সাথে দেখা হয়েছিল। তারা 2000 সালে বিয়ে করে এবং 2008 সালে পৃথক হয়। তিনি একজন মজার মানুষ। তাদের প্রথম ছেলে নেভাদা আলেকজান্ডার মাস্ক 10 সপ্তাহ বয়সে আকস্মিক শিশু মৃত্যুর সিন্ড্রোমে SIDS মারা যায়। তারা 5 ছেলে দত্তক নিয়ে ভাগ করে নেন। 2021 সালের মে মাসে স্যাটারডে নাইট লাইভ সঞ্চালনা করার সময় মাস্ক বলেছিলেন তার অ্যাসপারগারের সংলক্ষণ রয়েছে। 2008 সালে মাস্ক ইংরেজি অভিনেত্রী তালুলাহ রিলেকে ডেটিং শুরু করেন এবং 2010 সালে এই দম্পতি বিয়ে করেন। 2012 সালে মাস্ক রিলে থেকে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিল। 2013 সালে মাস্ক এবং রিলে পুনরায় বিবাহ করেন। 2014 সালের ডিসেম্বরে মাস্ক রিলে থেকে দ্বিতীয় বিবাহবিচ্ছেদের আবেদন করেছিল, তবে পদক্ষেপটি প্রত্যাহার করা হয়েছিল। 2016 সালে তাদের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। মাস্ক তখন অ্যাম্বার হিয়ার্ডকে ডট করেছিল, যাকে তিনি 2012 সাল থেকে অনুসরণ করেছেন 2017 সালে বেশ কয়েক মাস ধরে। পরে জনি ডেপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মাস্কের বিরুদ্ধে হিয়ার্ডের সাথে সম্পর্ক ছিল বলে অভিযোগ করা হয়েছিল।
মে 2018 সালে মাস্ক এবং কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রিমস প্রকাশ করেছেন যে তারা ডেটিং করছেন। গ্রিমস 2020 সালের মে মাসে তাদের পুত্রের জন্ম দেয়। মাস্ক ও গ্রিমসের অনুসারে তার নাম ছিল 12, তবে নামটি ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে অবৈধ বলে মনে করা হয়েছিল, কারণ এতে এমন অক্ষর রয়েছে যা আধুনিক ইংরেজি বর্ণমালায় নেই, এবং পরে এটি সেয়াচিয়ায় পরিবর্তিত হয়েছিল। এই আরও বিভ্রান্তির সৃষ্টি, যেমন আধুনিক ইংরেজি বর্ণমালা একটি অক্ষর নয়। সন্তানের অবশেষে নাম রাখা হয়েছিল সেই এক্সে, প্রথম নাম হিসাবে এক্স এবং মধ্যম নাম হিসাবে এই এক্সে। 2021 সালের ডিসেম্বরে গ্রিমস এবং মাস্কের দ্বিতীয় সন্তান হয়, যার নাম এক্সা ডাক সিডারেল মাস্ক, ডাকনাম ওয়াই, যে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করে। গ্রিমসের গর্ভাবস্থা সত্ত্বেও 2021 সালের সেপ্টেম্বরে মাস্ক নিশ্চিত করেন যে তাদের সম্পর্ক অর্ধবিচ্ছিন্ন হয়েছিল। 2021 সালের ডিসেম্বরে টাইমের সাথে একটি সাক্ষাৎকারে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করেন। 2022 সালের মার্চ মাসে গ্রিমস মাস্কের সাথে তার সম্পর্কের বিষয়ে বলেছিলেন, আমি সম্ভবত তাকে আমার বয়ফ্রেন্ড হিসাবে বলবো, তবে আমাদের সম্পর্ক খুবই তরল। সেই মাসের শেষের দিকে গ্রিমস টুইট করেছিলেন যে মাস্কের সাথে তার বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। 2000 এর গোড়ার দিক থেকে 2020 সালের শেষের দিক পর্যন্ত মাস্ক ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বাস করতেন, যেখানে টেসলা এবং স্পেসএক্স উভয়ই প্রতিষ্ঠিত ছিল এবং যেখানে তাদের সদর দফতর এখনও রয়েছে। 2020 ডিসেম্বর হিসাবে মাস্ক টেক্সাসে বসবাস করেন। জনপ্রিয় সংস্কৃতিতে আয়রন ম্যান 2, 2010, হোয়াই হিম 2016 এবং মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল 2019 এ পর্দাতেও উপস্থিত হয়েছেন। যেসব টেলিভিশন সিরিজে তিনি উপস্থিত হয়েছেন সেগুলির মধ্যে রয়েছে সিম্পসনস 2015, দ্য বিগ ব্যাং থিওরি 2015, সাউথ পার্ক 2016 এবং রিক অ্যান্ড মর্টি 2019। তিনি রেসিং এক্সটিংশন 2015 এবং ওয়ার্নার হারজোগ নির্দেশিত লোক এবং হিয়ার 2016 তথ্যচিত্রগুলিতে সাক্ষাৎকারে অবদান রেখেছেন। স্বীকৃতি মাস্ক ব্যবসা ও প্রযুক্তিতে তার অবদানের জন্য স্বীকৃতি এবং প্রশংসা পেয়েছেন। তিনি 2013 সালে রয়্যাল সোসাইটির সহযোগী নির্বাচিত হয়েছিলেন এবং টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় 2010, 2013 এবং 2018 সালে তালিকাভুক্ত হয়েছেন। তিনি থম লুয়াং গুহা উদ্ধারে তার অবদানের জন্য অর্ডার অফ দি রেড গুণাবর্ণের মতো আরও অনেক পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।